পূবের কলম ডিজিটালে আপনাদের স্বাগত। আমি শুভ্র রয়েছি সঙ্গে। এসআইআর নিয়ে উত্তাল বাংলা। এই প্রথম বিচারাধীন শব্দ শোনা গেল মুখ্য নির্বাচন কমিশনারের মুখে। বাংলার মানুষ হয়রান হচ্ছেন এসআইআর নিয়ে। বিভিন্ন কারণে বাংলার মানুষ হয়রান হচ্ছেন। তার কারণ হচ্ছে প্রচুর মানুষের নাম বাদ পড়েছে। অ্যাডজুডিকেশনের পর প্রচুর মানুষের বাদ পড়েছে। যারা এখন ট্রাইব্যুনালে যাবে, ট্রাইব্যুনাল থেকে কতজনের নাম আসবে তা আমরা জানি না। এই অবস্থায় নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচন কতটা সুষ্ঠু হতে পারে, কতটা শান্তিপূর্ণ হতে পারে, কতটা অবাধ হতে পারে এবং নির্বাচন পরবর্তী পর্যায়টাই বা কী হতে পারে, এই নিয়েই আজ আমরা আলোচনা করব। বিভিন্ন মানবাধিকার সংগঠন এই নিয়ে রাস্তায় নেমেছেন, সোচ্চার হয়েছেন। আজ আমরা আলোচনা করব এইসব নিয়েই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক নাজমুল হক। শুধু বিশিষ্ট অধ্যাপক নন, তার আরেকটি পরিচয় সবাই জানেন, তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। নাজমুল, আপনাকে পূবের কলম ডিজিটালে স্বাগত। প্রথমে যে বিষয়টা জিজ্ঞেস করব যে 91 লক্ষের নাম প্রায় বাদ পড়েছে অ্যাডজুডিকেশনের, সব মিলিয়ে অ্যাডজুডিকেশন এবং তার আগে বিভিন্ন সমস্ত ইয়ে নিয়ে 91 লক্ষের নাম বাদ পড়েছে। মানুষ ট্রাইব্যুনালে আপিল করবে। এই যে যাদের নাম বাদ পড়েছে তাদের যে সবার তারা যখন ট্রাইব্যুনালে আপিল করবেন, সবাই যে আসবেন এমন কোনো নিশ্চয়তাও কেউ দিতে পারছেন না। তাহলে এই মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে? দেখুন, আপনি একসঙ্গে অনেকগুলো প্রশ্নই আমাকে রাখলেন, আমার সামনে রাখলেন। আমার যেটা মনে হয় যে এটা খুব পরিকল্পিত। এই যে একটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, এটা বলেছিল। আমরা দেখলাম যে খুব কাছাকাছি কিন্তু একটা ফিগার। এইটা নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপির একটা খুব গভীর একটা ষড়যন্ত্র। এটা সবাই আমরা বুঝে গেছি। বাংলাতে যারা পলিটিক্স করে বা পলিটিক্সের বাইরে যারা থাকে, সাধারণ মানুষ থেকে শুরু করে এটা বুঝতে কারো বাকি নেই যে এইটা এই এসআইআরের নামে বৈধ ভোটারদের নামকে ভোটাধিকার তালিকা থেকে বা তার যে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চনা বা বঞ্চিত করা হলো। এইটা দেখুন, এইটার যদি আমি প্রেক্ষাপটটা দেখার চেষ্টা করি, তাহলে এটা বুঝতে হবে যে ওই একটা ওদের স্লোগান ছিল যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ। ওরা উড়িষ্যা বিহার দখল করেছে, বাংলা দখল করতে চায়। এটা ওদের স্পষ্ট একটা এজেন্ডার মধ্যে আছে। স্পষ্ট একটা এজেন্ডা ওরা সামনে রেখে, এখানে কোনো লুকোচুরি নেই। বিজেপি যা করে খুব পরিষ্কার বলে করে। ওরা রাম মন্দির বানাতে চেয়েছে, ওদের এজেন্ডাতে আছে, ওরা করেছে। ওরা মুসলিমদের তাড়াতে চাই, তার জন্য ওরা এসআইআর করছে। আপনি দেখবেন যে এসআইআরের নামে যারা বৈধ ভোটার যারা বাদ গেছে, তাদের অধিকাংশ হচ্ছে এই মুসলমান সম্প্রদায়ের মানুষ। আপনি কি বলবেন? ওরা তো এরকম নয় যে ওরা খুব লুকোচুরি করে, খুব সাজিয়ে গুছিয়ে, খুব একটা কিছু প্রেজেন্ট করছে, তা তো নয়। ওরা বলে দিচ্ছে, ওরা বলছে যে ঘুষপেটিয়া। আমি একজন মুসলমান, আমি প্রথমত ভারতীয়, তার আগে যদি বলেন আমি মানুষ, তারপর ভারতীয়, এবং আমি সম্প্রদায়গতভাবে আমি একজন মুসলমান। আমার 300 বছরের আমার ইতিহাস এখানে। এরকম হাজার হাজার আমার মুসলমান বন্ধুদের বা আমার আত্মীয় স্বজনদের এখানে 100, 100, 150, 200, 300 বছরের ইতিহাস। আমি যদি মুর্শিদাবাদের মানুষ হিসেবে ধরি নিজেকে, মুর্শিদাবাদ জেলা আমার জেলা, সেক্ষেত্রে আমার যদি আপনি বলেন যে সিরাজদৌল্লা থেকে শুরু করে মীর কাসিম পর্যন্ত 300 বছরের ইতিহাস। গৌরবঙ্গের সময় যখন লক্ষণ সেনের ওই উচ্চ ব্রাহ্মণদের প্রশ্রয় দিতে গিয়ে নিম্নবর্গের মানুষদেরকে যখন একটা অর্থনৈতিক এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে নিম্নবর্গের মানুষদেরকে, তখন তো অনেকেই কনভার্টেড হয়েছে। আমার যে দাদু, তার তো টাইটেল সরকার। তো বিজেপি যাকে যে কোনো মুসলমানকে মনে করে যে ঘুষপেটিয়া, বিজেপি যে কোনো মুসলমানকে মনে করে যে তারা হচ্ছে বাংলাদেশি। আমি এই প্রসঙ্গে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। ধরুন এই ট্রাইব্যুনাল হবে বা যাই হোক না কেন,
হ্যাঁ, যদি এখন নথি দেখা হয়, আমরা যদি দেখি মানে 100 বছর 150 বছরের যদি রেকর্ড দেখা হয়, তাহলে আমরা দেখব যে এই যে ধরুন পশ্চিমবঙ্গের মানে দক্ষিণবঙ্গের জেলাবাদ মুর্শিদাবাদ, বিভিন্ন মানে পাল্লা মুর্শিদাবাদের যে সমস্ত মুসলিমরা আছেন, সবচেয়ে বেশি নথি তাদের কাছে রয়েছে। সবচেয়ে বেশি নথি তাদের কাছে রয়েছে। ইভেন 90-র পরে যে সমস্ত হিন্দুরা যারা বাংলাদেশ থেকে এসছে, তাদের কাছেও হয়তো এত নথি নেই। হ্যাঁ, সবচেয়ে বেশি নথি হয়তো মুসলিমদের, এই মুসলমান সমাজের কাছে রয়েছে। তো এটাকে কি আপনি এগ্রি করবেন? না, দেখুন আমাদের মানে রেকর্ড বলছি আমি, যেটা ধরুন জমির দলিল থেকে শুরু করে 100-150 বছরে 200 বছরের জমি, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এইটা বিজেপির একদম একটা পরিকল্পিত ষড়যন্ত্র। এবং এশিয়ারটাকে সামনে রাখার পরে, সামলে নিয়ে এশিয়ারের মধ্য দিয়ে, দেখুন ওদের কাছে কিন্তু ভোটের থেকেও কিন্তু ওদের কাছে এজেন্ডা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওদের কাছে ক্ষমতার থেকে কিন্তু ওদের এজেন্ডা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। বিজেপি হচ্ছে সেই রকম একটা পার্টি, ওরা হিন্দু রাষ্ট্র গঠন করতে চায়, এটা পরিষ্কারভাবে ওরা বলে, ওদের এজেন্ডার মধ্যে আছে। ফলে মুর্শিদাবাদের 4.5 লক্ষের উপর মানুষের ভোটাধিকার বাদ দিয়ে দিয়েছে। ফলে আপনার ট্রাইব্যুনালে তারা শতাধিক যদি প্রমাণপত্র দেয়, তারপরেও যে তার ভোটাধিকার পাবে সে, এই নিশ্চিত গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারছি না। কারণ বিজেপিকে আমি খুব হাড়ে হাড়ে চিনি, ওরা মুসলমান বিদ্বেষী, আপনিও ছিলেন। ফলে স্বাভাবিকভাবে মুসলমান বিদ্বেষী একটা দল, তারা কি করে আপনার ভাবছেন যে তারা আপনার ভোটাধিকার দিবে? আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ওরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন যে নিম্নবর্গের কিছু মানুষের কিন্তু ভোটাধিকার কিন্তু বাদ গেছে, মতুয়া ভাইদের কিন্তু ভোটাধিকার বাদ গেছে। ফলে এইটা তাদের যে এজেন্ডা বলুন, ম্যানিফেস্টো বলুন, যাই বলুন না কেন, তাদের সেই ম্যানিফেস্টোর সঙ্গে, এজেন্ডার সঙ্গে খুবই মিলেমিশে থাকা কিন্তু একটা সিদ্ধান্ত। এইরকম ভাবার কোনো কারণ নেই যে অ্যাডজুডিকেশনে বা এই সমস্ত পরে আবার যখন আমি ট্রাইব্যুনালে যাচ্ছি, আমি সমস্ত কিছু আমি নথি দেখানোর পরেও, তাহলে আর তো 2 সপ্তাহ পরে ভোট, আর 2 সপ্তাহের মধ্যে আপনার 23শে এপ্রিল প্রথম দফার ভোট। আজকে কত তারিখ হলো? আজকে হচ্ছে আপনাদের, আমরা স্টুডিওতে এসেছি আমি, আজকে হচ্ছে 13 তারিখ, হাতে 10 দিনও নেই। লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলো। পারবে দিতে? সুপ্রিম কোর্ট বলছে যে যাদের ধরুন ট্রাইব্যুনালে গেল, যাদের ধরুন নাম বাদ গেছে, যারা ট্রাইব্যুনালে গেছে তারা আপিল করবে। হ্যাঁ, যদি এই নির্বাচনের আগে যদি তাদের নাম না আসে, তারা হয়তো এই নির্বাচনে, আমাকে নির্বাচন কমিশনের আপনি একটা সাইট দেখান তো, যে যারা অ্যাপিল করেছে 2-1 জনের বাদ দিয়ে, খুব স্পেশালি যদি বলা যায় 2-1 জন বাদ দিয়ে, খুব সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তার নাম বাদ দেওয়ার পরেও তাকে আবার বৈধ ভোটার হিসাবে বিবেচিত করা হয়েছে। আপনি কয়েকটা সংখ্যা আমাকে বলুন দেখি। আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি, আপনারা তো সাংবাদিক, আপনারাই তো বলতে পারবেন। তাহলে আপনি কি মানে আপনার ধারণা কি, তাহলে এই যে ভোটাররা যাদের ধরুন নাম এলো না, বা মানে যারা ট্রাইব্যুনালে গেল আর কি, নির্বাচনের পরে নির্বাচনের পর সুপ্রিম কোর্ট বলছে আমরা শুধু বিচারাধীনের কথা বলেছি, আমরা কাউকে বলিনি বাদ দিতে। হ্যাঁ, তাহলে নির্বাচন কমিশনের তাহলে ভূমিকাটা কি এখানে? যে নির্বাচন কমিশন কি এর পরের কি ট্রাইব্যুনাল থেকে এই সমস্ত লোকেদের, এই সমস্ত এদের কি নাম শেষ পর্যন্ত আসবে না, এরা কি এইভাবেই অন্ধকারে ঝুলে থাকবে? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রাখাল হিসাবে কাজ করা। নির্বাচন কমিশন যেমন রাখাল, যেমন ধরুন মাঠে গরু চড়াই, রাখাল মাঠে গরু চড়িয়ে যেন এইদিকে ওদিকে না যায় গরুগুলো, রাখালের ভূমিকাতেই আছে। বিজেপির চাকর বাকরের মতো একটা ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশন যদি তাই করতো, তাহলে এতগুলো মানুষ আত্মহত্যা করতো না, 300-র উপর মানুষ আত্মহত্যা করতো না এই নির্বাচনটাকে সামনে রেখে। এর দায় কে নেবে? মানুষ শিহরিত, আতঙ্কিত যে আমার ভোটাধিকার থাকবে না, আমি নাগরিক হিসেবে আগামী দিনে
আমার ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো কি পারবো না, ভারতবর্ষের নাগরিক আমি থাকবো কি না, এই প্রশ্নের মধ্য দিয়ে থাকতে থাকতে সে সুসাইড করছে, না হয় আত্মহত্যা করছে, না হয় মারা যাচ্ছে। এর দায়িত্ব কে নেবে? নির্বাচন কমিশন একটা প্রহসনের জায়গায় এটা পৌঁছে গেছে, প্রহসন একটা নির্বাচন কমিশন। আমি এই প্রসঙ্গে জানতে চাইবো যে ধরুন এই যে দক্ষিণ ভারতের স্টেটগুলোতে বিজেপি খুব একটা কিছু সুবিধা করতে পারছেন না। পূর্ব ভারতের ঝাড়খণ্ড বাদ দিলে ঝাড়খণ্ডেও অনেকটাই ঝাড়খণ্ডেও চেষ্টা করছে ওরা বিজেপি এতে ঢোকার, উড়িষ্যায় অলরেডি চলে এসছে, উড়িষ্যায় এসে গেছে, বিহার তো ওরা প্রায় দখলই করে নিয়েছে, উত্তর পূর্বের স্টেটগুলোতেও বিজেপি করে নিয়েছে, শুধু বাকি রয়েছে বাংলাতে ঢুকতে পারছে না। এইবার আমার প্রশ্ন হচ্ছে যে দক্ষিণের জায়গাগুলোতে, দক্ষিণের রাজ্যগুলোতে সুবিধা করতে পারছে না বলেই কি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বিজেপি, যে বাংলাটাকে যেভাবেই হোক যেন তেন প্রকারণে বাংলাকে দখল করতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে বাংলার মাটি তো অন্য ধাতে করা। বাংলার মাটির যেমন একটা পবিত্রতা আছে, বাংলার একটা সহমর্মিতাও আছে। ওরা জানে না যে বাংলায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী একসঙ্গে পালিত হয়। বাংলার প্রতি ওদের বিদ্বেষ অনেক বেশি, কিন্তু বাংলাকে আমাকে দখল করতে হবে। আজকে ধরুন অনেকগুলো ইস্যুতে আমরা কিন্তু লড়াই করছি। আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অস্মিতা, বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার রীতিনীতি, বাংলাকে সবসময় একটা স্বতন্ত্র জায়গায় রেখেছে। এটা আমরা দেখেছি সবসময়। বাংলার ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রেও যদি আপনি বলেন, সেক্ষেত্রেও বাংলার যারা বিপ্লবী তাদের একটা অন্য একটা ভূমিকা। আমি বলছি না যে অন্যদের ছিল না, কিন্তু একটা অনন্য একটা ভূমিকা কিন্তু বিপ্লবীদের ছিল। তো স্বাভাবিকভাবে বাংলা কিন্তু আলাদা। সর্বক্ষেত্রে একই ফর্মুলা পুট করে বাংলা দখল করবে, এটা বিজেপি যদি ভাবে তাহলে করতে পারবে না। আপনাকে আমি এটা বলছি যে নির্বাচনের চৌঠা মের পরে আপনারা দেখে নেবেন যে বিজেপি 50-এর বেশি কিন্তু আসন কিন্তু বাড়াতে পারছে না, 50-এর নিচে থাকবে বিজেপি। 2002 সালে এসআইআর হয়েছিল এবং তখনও কিন্তু সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্টই ছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। তার ঠিক কিছুদিন আগে নভেম্বরে আপনার সেই বছর নভেম্বর মাসে এসআইআর হয়েছে এবং তার ঠিক কিছুদিন তার আগে মমতা ব্যানার্জি গুজরাটের যে দাঙ্গা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন আমি এনডিএতে থাকবো না, তিনি এনডিএ ত্যাগ করেছিলেন। এসআইআর হয়েছিল, কিন্তু সেই এসআইআরে আমরা ততটা হইচই আমরা দেখিনি, ততটা সেরকম কিছু হয়নি, বরং 40%-এর বেশি ইনক্লুড হয়েছে। যাদের ধরুন যারা মারা গেছে বা স্থানান্তরিত হয়েছে সেগুলো বাদ দিয়ে যারা বৈধ ভোটার 45%-এর বেশি ইনক্লুড হয়েছিল। এবারের এসআইআরটাতে এইরকম করার মানে কি? তাহলে কি মমতা ব্যানার্জির প্রতি এবারও বিজেপির গভর্নমেন্ট, এখনো বিজেপির সরকার চলছে, কেন্দ্রে চলছে, তো এবার কি সেই মমতা ব্যানার্জির প্রতি সেই রাগ থেকেই কি বিজেপি এই জিনিসগুলো করতে চাইছে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে? দেখুন, এই একটা ভোট গণনা, ভোটের জনসংখ্যা বিন্যাস থেকে শুরু করে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়াগুলো থাকে, নতুন ভোটার যারা তাদের তোলা, স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটারদের বাতিল করা, মৃত ভোটারদের বাতিল করা, এটা নির্বাচন কমিশনের একটা কাজের মধ্যে পড়ে। কিন্তু এসে বুঝতে হবে যে এশিয়ার মতো একটা এইরকম একটা বড় আকারের একটা কাজ, সেই কাজটাকে যদি আমাকে বাস্তবে যদি রূপায়িত করতে হয়, তাহলে যে সময়সীমাটা আমার দরকার, প্রথমত তারা সেই সময়সীমাটা ওরা দিল না, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যে বিভিন্ন বিরোধী দলের যারা আছে তারা এইটার একটা অপব্যাখ্যা করছে। প্রথমত হচ্ছে যে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, তাদের শাসনাধীন রাজ্য এবং কেন্দ্রের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা চলবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে বিজেপির যে সরকার, যদিও আমি বিজেপি সরকার বলবো না, আমি এনডিএ সরকারই বলছি, কারণ তাদের সংখ্যাধিক্য নেই এবারে, এবং দুটো ক্র্যাচারে করে তারা ক্র্যাচে ভোট দিয়ে তারা এখন চলছে আর কি।
তো সেই একটা ক্র্যাশ যদি সরে যায় তাহলে গভর্নমেন্ট পড়েও যাবে। ওই জন্যই আপনি বলছি যে ওদের যে আপনি যেটা বলছিলেন খুব ইম্পর্টেন্টলি, যে দক্ষিণ ভারতে ওরা খুব একটা বেশি মানে ওদের যে হুল, সেই হুলটা ফোটাতে পারছে না বলে ওদের এই বিষটা ছড়ানোর চেষ্টা করছে এই বাংলাতে, যেটা ওরা বলছে যে অঙ্গবঙ্গ কলিঙ্গ যে যে স্লোগানটা রাখছে। তো আমার যেটা মূল বক্তব্য হচ্ছে, দেখুন এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় প্রথমত হচ্ছে যে খুব তাড়াহুড়ো করে এসে একটা করা, নাহলে আজকে যে এই মানুষের যে এই যে নাকানি চুবানি খাচ্ছে মানুষ, ভোটের আর 2 সপ্তাহ বাকি এখনো পর্যন্ত আপনি বলছেন যে ট্রাইব্যুনালে তারা বৈধ থাকার যে সমস্ত প্রমাণপত্রগুলো, সেই প্রমাণপত্রগুলো তারা দাখিল করতে পারছে না, বা দাখিল করলেও তাদের যে বৈধ করার যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে না, রাইট। 2 নম্বর হচ্ছে যে তারপরে যে লোকটাকে নিয়ে আসা হলো জ্ঞানেশ কুমার বলে, জ্ঞানেশ কুমারকে একদম ওকে একটা প্রশিক্ষণ দিয়ে পাঠানো হলো। ওরা যে ম্যাপিংটা করেছে সেটাও কিন্তু ইন্টেনশনালি করেছে। আপনি দেখুন যে যদি তাই হয়, আমাদের, আপনি তো এইটা জানেন যে আমাদের মুর্শিদাবাদ বলুন বা মালদা বলুন বা দিনাজপুরে বলুন, আপনি তো নিজে একজন মুসলমান, আপনি কি নিজে মনে করেন যে এখানে সবাই 199% ঘুষপেটিয়া? তাহলে এর সমাধান কে করবে? এই যে একটা জাতিকে ঘুষপেটিয়া বলে, বহিরাগত বলে, বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে এই যে তকমা দিয়ে দেওয়া হচ্ছে, এর সমাধানটা কে করবে? একটা জাতির নামে একটা বদনাম তৈরি করছে। আজ কাজী নজরুল ইসলাম থাকলে পরে হয়তো সে কবিতার মধ্যে দিয়ে উনি সোচ্চার হতেন। একটা জাতিকে প্রশ্নের মুখে তুলে দিচ্ছে, এর সমাধানটা করবে কে? আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে চলছেন। বিজেপির এই সাম্প্রদায়িক এবং বিভাজনের যে রাজনীতি বাংলাতে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। বেশ, 12টা স্টেটে দেখা গেল এসআইআর এর পরে দেখা গেছে যে 5 কোটি নাম বাদ গেছে। তার মধ্যে শুধুমাত্র বাংলাতেই দেখা যাচ্ছে যে প্রায় 1 কোটির কাছাকাছি, 1 কোটি, সেটা হয়তো আফটার ট্রাইব্যুনাল সেটা হয়তো প্রায় আপনি যেটা বললেন যে 1,20,25,00,000-এর কাছাকাছি বাদ চলে যাবে। তো এইটা কি সেই ইন্টেনশন যে মানে যেভাবেই হোক আমাকে এই এতগুলো লোকের মানে যে টার্গেটটা ওরা করেছিল, যে টার্গেটটা ধরুন করা হয়েছিল 1,64,00,000 সামথিং ভোটের বাদ যাবে, রোহিঙ্গা ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু, এই সমস্ত বলে, তো সেইটা যেহেতু রোহিঙ্গা তারা কিছুই সেরকম পে করতে পারেনি, তো এখন কি মনে হচ্ছে যে সেই টার্গেটটা পূরণ করার লক্ষ্যেই এই জায়গাটা? আমি তো বলছি আপনাকে, সাহেব আপনাকে আমি আগেই বলেছিলাম যে এদের কাছে কিন্তু ক্ষমতার চেয়ে কিন্তু ওদের কাছে এজেন্ডা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বুঝতে হবে আপনাকে। বিজেপি একটা খুব সংগঠিত, একটা খুব ক্ষমতার অলিন্দে থাকা একটা দল, ভয়ঙ্কর দল, ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর শব্দটাকেও হার মানাবে বিজেপি, এরকম একটা দল। তো তারা খুব সামগ্রিকভাবে চাইছে যে আগামী লোকসভা নির্বাচনের পর এটাকে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। আপনাদের সামনে খুব মানে অন ক্যামেরা বলছি, ওদের দাবি এটা যে এটা হিন্দু রাষ্ট্র বানাতে হবে। ওরা যেটা ভারতের ভারতবর্ষের স্বাধীনতাতে বিজেপির কোনো অবদান নেই। শ্যামাপ্রসাদ মুখার্জিকে তারা শ্রেষ্ঠ বাঙালি মনে করছে। শ্যামাপ্রসাদ মুখার্জির কী অবদান আছে বলুন ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে? ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক পরে এই দলটা এসছে, গঠন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যদি বলেন যে এজেন্ডা, তাদের যদি একটা ম্যানিফেস্টো বলেন, তাহলে প্রথম হচ্ছে যে এটাকে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। আর সত্যি কথা বলতে কি খুব দুর্ভাগ্য আমার বলতে খুব মানে কষ্ট হয় যে মুসলমান সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন দল কোনো সময় ফিক্সড ডিপোজিট মনে করেছে, কোনো সময় ভোট ব্যাংক মনে করেছে। বিভিন্ন সময় এই মুসলমান সম্প্রদায়ের গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের ইতিহাসে তাদের বড় ভূমিকা থাকা সত্ত্বেও এই সম্প্রদায় এখনও লাঞ্ছিত হচ্ছে। এখনও এই সম্প্রদায়কে ধর্মের নামে মানে বিভক্ত করা হচ্ছে।
গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের স্বাধীনতায় যে সমস্ত মুসলমান বিপ্লবীদের নাম আমরা ভাবতে পারি না যে তাদের নাম এখনো না হচ্ছে না। ভারতবর্ষের প্রথম যদি শিক্ষাবিদ বা শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তার ওই সময়ে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে যে উন্নতি হয়েছে, তারপরে এখনো পর্যন্ত সেই রেকর্ড ভাঙতে পারেনি। অথচ এই সম্প্রদায়কে নিয়ে সবাই পলিটিক্স করছে, সবাই করছে, হুমায়ুন করছে থেকে শুরু করে, কে করছে না? ধর্মের নামে এদেরকে লড়িয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি একজন মুসলমান হিসাবে যে একটা মুসলমান সম্প্রদায়ের সামগ্রিক যদি উন্নয়ন হয়, তাহলে তার শিক্ষার মধ্য দিয়ে, তার মান উন্নয়নের মধ্য দিয়ে, তাকে একটা লক্ষ্যকে সামনে রেখে মুসলমানকে এগোতে হবে। শুধু ধর্মের নামে মুসলমান শুধু লড়াই নিজেদের মধ্যে লড়াই করবে আর সেটা অন্য কেউ তার ফায়দা লুটবে, এইটা মনে হয় বন্ধ হওয়া উচিত। বলুন। সেই জন্যই কি মুর্শিদাবাদে সব থেকে বেশি মুসলিমদের টার্গেট করা হয়েছে, তারপর উত্তর 24 পরগনা, অবশ্যই দক্ষিণ তারপর মালদা আছে, তারপর দক্ষিণ 24 পরগনা প্রায় 2,23,000 লোকের নাম বাদ দিয়ে দিও। একদম সাহেব। আমাদের মুর্শিদাবাদের শামসেরগঞ্জ হচ্ছে সব প্রথম 1 নম্বরে বাদ দেওয়ার দিক থেকে। খুব পরিষ্কার। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যে সমস্ত জেলাগুলো মুসলমানরা ফ্যাক্টর, অতএব তাদের নাম বাদ দিয়ে দাও। অসমে এইভাবে এনআরসি হয়েছিল, তাহলে কি এটা কি সেই এনআরসিরই আবার, যেহেতু মমতা ব্যানার্জি যেহেতু এনআরসিটা আটকে রেখেছিলেন, এইটাকে সামনে রেখে কি তাহলে সেই এনআরসির একটা স্টেপ ফেলতে চাইছিল? হ্যাঁ, তো ডিটেনশন ক্যাম্পের কথা তো ওরা তো অলরেডি ঘোষণা করে দিয়েছে। মহারাষ্ট্রে তো অলরেডি ডিটেনশন ক্যাম্পের বলছি তো গতকাল। শুনুন, আমি একটা কথা বলি আপনাকে। এই একটা ক্ষমতাসীন একটা দল, এই দলটাকে আমার মনে হয় যে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, অবশ্য পরবর্তী ক্ষেত্রে আমি মিউজিক নিয়ে এমএ করেছি। আমি মনে করি যে ভারতবর্ষের এই মসনদ থেকে সমস্ত দলীয়ভাবে একত্রিত হয়ে সবাই বিজেপিকে আগে সরানো দরকার। নাহলে ভারতবর্ষের যে নিরপেক্ষতা ধর্মের দিক থেকে বলুন, সার্বভৌমত্ব বলুন, সমাজতন্ত্র বলুন, ওরা কিচ্ছু রাখবে না। যে প্রস্তাবনায় যে শব্দগুলো আমরা ব্যবহার করা হয়েছিল, সেই শব্দের ওরা একটারও কিন্তু কোনো যথার্থতা কিন্তু ওরা বিচার করবে না। তারা মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই মুহূর্তে যদি বাংলাকে দখল করতে হয়, তাহলে মুসলমানদের ভোটাধিকারকে আগে কাটতে হবে, মুসলমানদেরকে আগে গণতান্ত্রিকভাবে পঙ্গু করতে হবে। আর এনআরসি কথা বলছেন, এটা হচ্ছে এসআইআর। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে, এসআইআরটা হচ্ছে টেলার, তারপরে বাস্তব ছবিটা হচ্ছে এনআরসি। কিন্তু মুখ্যমন্ত্রী তো এসআইআর এর আগে বারবার বলেছিলেন যে বাংলা আমরা এসআইআর হতে দেব না, তারপরেও তো এসআইআরটা হচ্ছে দেখছি না। এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এই যে প্রেক্ষাপটে যদি আপনি ভারতবর্ষকে যদি বিচার করেন, তাহলে তো একটা কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ, যেমন ধরুন আমি বলছি আপনাকে, অনেকগুলো বিষয়ে আমার মনে হয় পরিষ্কার করে দেওয়া ভালো। ওয়াক অফ নিয়েও বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়ানো হয়, বিভিন্ন রকম মিডিয়া, এই আপনার বিশেষ করে খুব খারাপ লাগে এই যে মেইন স্ট্রিমের যে সমস্ত মিডিয়াগুলো আছে, দালালি করে এরা, বিজেপি দালালি করছে এরা, নিজের সত্তা, নিজের জননীকে ভুলে গিয়ে, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে ভুলে গিয়ে এরা এই সমস্ত গুজরাটি এই মালদের দালালি করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি মনে করি নীতি আদর্শ জায়গা থেকে যে উনি যেটা বলেছেন, সেক্ষেত্রে উনি এখনও সেই জায়গায় আছে। ধর্ণা মঞ্চ তার প্রমাণ। উনি ধর্ণা মঞ্চ করেছেন, আপনারা নিশ্চয়ই জানেন, বাংলার রাজপথে উনি নেমেছেন, ঠিক আছে। যারাদেরকে নাগরিক করে দেওয়া হচ্ছে, তার জন্য যদি সবচেয়ে বেশি চোখ রেখে যদি বিজেপির চোখ রেখে যদি কেউ লড়াই করে থাকে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আপনারা বিভিন্ন মঞ্চ
তৈরি করে আপনারা আন্দোলন করছেন, আপনারা প্রতিবাদ করছেন। হ্যাঁ, তো আপনারা এইখানে কতটা, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কতখানি সজাগ করতে পেরেছেন এই বিষয়টা নিয়ে, মানুষকে যাদের ধরুন নাম বাদ যাচ্ছে বা ট্রাইব্যুনালে গেছে, এটা নিয়ে আপনারা কতটা সজাগ করতে পারছেন? আমাদের প্রতি মুহূর্তেরই আমাদের একটা নিজস্ব ভূমিকা থাকছে। মানুষ আমাদের দিক থেকে আমরা যে প্রক্রিয়া বা পদ্ধতি যেটাই বলুন না কেন, একদম নিচু বুথ লেভেল পর্যন্ত যেভাবে আইনিভাবে ব্যবস্থার মধ্য দিয়ে আইনিভাবে, যাতে করে একটা প্রান্তিক মানুষ ট্রাইব্যুনালে পৌঁছে গিয়ে তার যে বৈধতা প্রমাণ করতে পারে, সেই জন্য দলীয়ভাবে সেই চেষ্টাটা করা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন একটা জরুরি একটা অবস্থা তৈরি করে এবার কিন্তু নির্বাচন করছে। ভাবতে পারবেন না নির্বাচন কমিশনের যে রকমভাবে একটা হুইপ জারি করছে বিভিন্ন সময়ে, যেটা আমরা খুব বিস্মিত হচ্ছি। মনে হচ্ছে যে একটা খুব পরাধীন ভারতবর্ষে যেন আমরা বসবাস করছি। সমস্ত অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছে মানুষের চলাফেরাগুলোকে মানে সন্দেহের চোখে দেখা হচ্ছে। আমি একটা কলেজে যাই, প্রতিদিন 4বার 5বার করে আমার গাড়ি চেক করা হয়, একই জিনিস। একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে, যেটা পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত করছি, ভয়ের পরিবেশ তৈরি করছি। ফলে সমস্ত দিক থেকে বলেন, সামরিক বাহিনী বলুন, মিলিটারি নামিয়ে বলুন, বৈধ ভোটার যারা তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া থেকে বলুন, সমস্ত দিক থেকে। আসলে ওরা চেয়েছিল যে আবাস যোজনার কাজ বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে ওরা বাংলাকে প্রথমে ভাতে মারতে চেয়েছিল। আপনি নিজে একজন শিল্পী, আপনি নিজে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তো এই বিষয় নিয়ে আপনারা গানের মাধ্যমে, মানে সঙ্গীতের মাধ্যমে কতটা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, সেটা নিয়ে যদি আপনার নিজস্ব, আপনার নিশ্চয়ই কিছু গানের পাবো আমরা, সেটা যদি আপনি একটা কিছু বলেন। দেখুন, আমি তো গানের মানুষ, আমি গানের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করছি। গানের মধ্য দিয়ে এই যে বিজেপির যে মুখ এবং মুখোশ, সেটাকে বোঝানোর চেষ্টা করছি। নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করছে সেটা বোঝানোর চেষ্টা করছি। এটা নিয়ে একটা গান একদম পুরো আমরা শুনবো। আচ্ছা, বলেন। আমরা সাদা সিধে লোক, চাই সবার ভালো হোক, সহজভাবে থাকি আর নিজের কামে যাই। মাথার উপর দিদি আছেন আমাদের চিন্তা নাই, মাথার উপর দিদি আছেন আমাদের চিন্তা নাই। দেশের নির্বাচন কমিশন ওরা বাংলারই দুশ্মন, দেশের নির্বাচন কমিশন ওরা বাংলারই দুশ্মন। তাই ভোটের আগে এসআইআর বলো কি কারণ, ভোটের আগে এসআইআর বলো কি কারণ। করে ঝকমারি গোল বাদাই ভারী, ভয়ে মরি কিবা করি বুঝতে না পারি। আমরা গায়ের লোক কোন দিকেতে যাই, অকারণে লড়ছি আমরা আইনি লড়াই, অকারণে লড়ছি আমরা আইনি লড়াই। মাথার উপর দিদি আছেন আমাদের চিন্তা নাই, মাথার উপর দিদি আছেন আমাদের চিন্তা নাই। এমন আনলে এসআইআর জীবন হলো রে ছাড়খার, আনলে এসআইআর জীবন হলো রে ছাড়খার। 7 পুরুষের কাগজ খুঁজে হলেম রেজের বার, আপনি যেটা বলছিলেন, 7 পুরুষের কাগজ খুঁজে হলেম রেজর যার। ছোটাও বারে বার লাইনে দাঁড়িয়ে দিন কাবার, রুটি রুজি ফেলে খুঁজি ভোটের অধিকার। তাও ভোটের তালিকায় কেন নাম না খুঁজে পাই, দেশের মানুষ প্রমাণ দিতে কোন দপ্তরে যাই, দেশের মানুষ প্রমাণ দিতে কোন দপ্তরে যাই। অতিরিক্ত তালিকা আবার সেখানেও ধোকা। অতিরিক্ত তালিকা মানে অতিরিক্ত তালিকা কোনটা আমাদের? সাপ্লিমেন্টারি, ওরা বলছে সাপ্লিমেন্টারি, আমি বলছি অতিরিক্ত। অতিরিক্ত তালিকা আবার সেখানেও ধোকা। বুঝতে পারছি এই কমিশন বিজেপির চাকা, বুঝতে পারছি এই কমিশন বিজেপির চাকা।
কেড়ে নিচ্ছে অধিকার মানুষ করবে রে তা, কেড়ে নিচ্ছে অধিকার মানুষ করবে মানুষ করবে রে তার বিচার। সেদিন বাংলা ছেড়ে পালাবার পথ পাবে না তো আর। মনের নেই কোনো সংশয়, দিদির হবে আরো জয়। দিদির মনের নেই কোনো সংশয়, দিদির হবে আরো জয়। মাথার উপর দিদি আছেন, আমাদের চিন্তা নাই। মাথার উপর দিদি আছেন, আমাদের চিন্তা নাই। বা আমি আপনার কাছে শেষ যে জিনিসটা জানতে চাইবো যে এত কিছুর পরেও তাহলে বাংলার রাজনীতিতে মানে বাংলার রাজনীতির ভবিষ্যৎ কি, মানে ধরুন মানে এই নির্বাচনের পর, এই নির্বাচনে মানে এত কিছু, এত এসআইআর বা এই সমস্ত এত কিছুর পরেও কি রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক বাড়াতে পারবে? 100%। এটা নিয়ে আমাদের কোনো নেই। কারণ প্রথমত হচ্ছে যে মানুষ এশিয়ারটা ভালোভাবে নেয়নি। আপনার ভোটাধিকার আপনার কেড়ে নেওয়া হবে আর আপনি তাকে ভোট দেবেন, এটা হয়? সেটা হিন্দু মা বোনেরও করেছে। এশিয়ারটা বুমেরাং হয়েছে ওদের কাছে, আমি মনে করি। বেশ, আমরা কথা বলছিলাম নাজমুল হকের সঙ্গে, অধ্যাপক নাজমুল হকের সঙ্গে। তিনি আমাদের বললেন যে এসআইআর কার্যত কেন্দ্রের শাসক দলের কাছে একটা বুমেরাং হতে চলেছে এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস হয় আবার একবার ক্ষমতায় আসবে, তিনি এমনটাই আশা প্রকাশ করছেন। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল। নাজমুল্লাহ, আপনাকে অনেক অজস্র ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন।